হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি ম্যাথ পিয়াকিউ আমরা যে প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে এসএসসি জিডি 28 এপ্রিল 2026 শিফট 1। ঠিক আছে, 28 এপ্রিল 2026 শিফট 1-এ যে কোশ্চিনগুলো এসেছিলো 20টা কোশ্চিন আমরা আজকে প্র্যাকটিস করব। তো প্রথম কোশ্চিন দেখো, এখানে একটা সরল রয়েছে। তো সরলে আমাদের প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে ওয়াফ বা এরের কাজ করতে হয়, তারপরে ভাগ, তারপরে গুণের কাজ করতে হয়। তো আমরা প্রথমে ব্র্যাকেটের কাজটা করব। ঠিক আছে, 36 আর 29 আমরা যোগ করব। তো 36 আর 29 যদি আমরা যোগ করি তো কত হবে? 6 9 15 আর 3 2 5 6 65। তারপরে এখানে দেখো এটার সঙ্গে এটা গুণ হয়ে আছে, তো গুণটা করে নেব। তাহলে 65কে 2 দিয়ে গুণ করলে হবে 130। এর 130 এখানে এইটুকুর মান হলো 130। তারপরে দেখো এখানে 88 আর 47 যোগ রয়েছে, যেটা আমরা একবারে যোগ করে লিখে দেবো। 8 7 15 আর 8 4 12 13, 135 বিয়োগ 59 যোগ এটুকুর মান হয়েছে 130 বিয়োগ 94। ঠিক আছে, তাহলে আমরা এবার যোগগুলোকে যদি আমরা একদিকে করে যোগ করে নিই, তো 135 আর 130, তো 135 আর 130 হবে কত? 5 3 3 6 2 265, তাই তো। আর 265 থেকে এই 59 বিয়োগ করব এবং 94 বিয়োগ করব। তো 15 থেকে 9 বার 6, আর একবারে করে নিচ্ছি ইউনিট ডিজিট। ঠিক আছে, 15 থেকে 9 বার 6, আর এখানে এককের অঙ্কে 6 আসবে। 6 থেকে 4 বার 2, মানে এককের অঙ্কে 2 আসবে, আর এককের অঙ্কে 2 হচ্ছে অপশান সি। ঠিক আছে, আমি পুরোটা এটা করলাম না। চলো পরের কোশ্চেন দেখো, 88 বিয়োগ 27 যোগ, আচ্ছা আমি এটা পড়ছি না, চলো করে নিয়ে আগে সলভ করি। প্রথমে ব্র্যাকেটটা করতে হবে, 11 দিয়ে 22, তারপরে ভাগ করলে এটা হবে 6, গুণ করলে এটা হবে 24, তাই তো। তাহলে কি কি হচ্ছে? 88 বিয়োগ 27, এটা বিয়োগ করে দিই। এটা 8 থেকে 7 বাদ 1, আর 8 থেকে 2 বাদ 6, 61 যোগ 24 বিয়োগ 6 যোগ 22, এইটুকু বেরোচ্ছে। তাহলে 61, আচ্ছা এটা একবারে বিয়োগ করে দিই 6টা। 24 থেকে 6 বাদ দিলে কত হবে? 18। তাহলে 61 যোগ 18 যোগ 22। ওকে, তো 18 আর 22 যদি আমরা যোগ করি তো কত হবে? 40। 40 আর 61 যদি যোগ করি তো 101, অপশান ডি। তারপরে আবার একটা সরল রয়েছে। তো এখানে দেখো এটা যদি গুণ করি তো 3 5 15, আর যেহেতু দুটো গুণ করলাম, দুটোর পরে দশমিক আছে, তো দুটোর পরে আমাদের দশমিক বসাতে হবে। ঠিক আছে, 0.15 হবে অ্যান্সার। তারপরে এটা যোগ করতে হবে এখানে, তো 0.9, এটা যোগ যদি করে নিই তাহলে কত হবে? 1.05, তাই তো। এবার 1.05 থেকে 0.55 আমাদের বিয়োগ করে দিতে হবে। তো কত হবে? 0, 10 থেকে 5 বাদ 5, তার মানে 0.5, অর্থাৎ 0.50। তো এখানে অপশান সি হবে অ্যান্সার। এই ডান দিকের শূন্যটা বসালে হবে না বসালে হবে। ঠিক আছে, তো 0.5 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে রুট দিয়ে রয়েছে, তাই তো। আমরা যদি এইভাবে এটাকে লিখি যে রুট 90 25, আর দেখো দুটার পরে দশমিক আছে, তার মানে আমরা নিচে 100 বসাতে পারবো, 1 দিয়ে দুটো শূন্য বসাতে পারবো। ঠিক আছে, ঠিক একই রকমভাবে যদি এটা লিখি 625, দুটার পরে দশমিক, তো 100 বসিয়ে দেবো, বিয়োগ রুট 225, দুটার পরে দশমিক, তার মানে 100 বসিয়ে দেবো, যোগ 25, আর দুটার পরে দশমিক, তো 100 বসিয়ে দেবো। এবার এদের আমরা বর্গমূল বের করব। 90 25-এর বর্গমূল হচ্ছে, 25-এর বর্গমূল 5, আর 90টা মোটামুটি 9 9 81, তার মানে 9-এর কাছাকাছি, অর্থাৎ 95 হবে। ঠিক আছে, আর 100-র বর্গমূল হবে 10। তাহলে রুটটা উঠে যাবে, বর্গমূল বের করে নিলাম। 625-এর বর্গমূল হবে 25, 100-র 10, আর 225-এর বর্গমূল হবে, আচ্ছা এটা বিয়োগ চিহ্ন আছে না,
বিয়োগ 225-এর বর্গমূল 15, এটা 10, আর 25-এর বর্গমূল হচ্ছে 5, নিচে 10 হয়ে গেল। এবার এটিকে আমরা 10টা সবটার নিচে 10 আছে মানে লসাগু 10 নিয়ে নেব, আর উপরেটিকে যোগ বিয়োগ করে একবারে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু স্ক্রিনে আর হচ্ছে না পরের লাইন। তো দেখো এইভাবে আমরা যদি করি 95 আর 25 যদি যোগ করি তো কত হবে? 95 আর 25 হচ্ছে 120। 120 থেকে 15 বাদ দিলে 105, আর 105 আর 5 যদি যোগ করে দিই তাহলে আবার 110, তাই তো। তো 110 বাই নিচে 10, তো এই শূন্য কেটে দাও, তাহলে কি থাকলো? শুধু 11 থাকলো, তাই তো। নিচে 1-এর দরকার নেই, তো অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপর রয়েছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 12 সেমি, বর্গক্ষেত্রটির পরিসীমা কত? একদম ইজি অঙ্ক, ক্লাস 5-এর অঙ্ক, তাই তো। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, পরিসীমা মানে হচ্ছে এই 4 সাইডটা, ঠিক আছে, এই 4 সাইড হচ্ছে পরিসীমা। তো বাহুর দৈর্ঘ্য মানে প্রত্যেকটা বাহু 12 সেমি করে, তাহলে কটা সাইড রয়েছে? 4টা। তো বাহুকে 4 দিয়ে গুণ করে দাও, 4 বার 48, বা এই 4টা সাইড যোগও করতে পারো, 12 12 24, 36, 48, ঠিক আছে। তো অপশান সি হচ্ছে, অপশান ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে আবার একটা রুট দিয়ে রয়েছে, তাই তো, 36 29, 36 29। আচ্ছা, আমরা 36কে যদি এ আর 29কে যদি বি ধরি তাহলে বীজগণিতের সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাই তো। আর এটা হচ্ছে এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, ঠিক আছে। এ মাইনাস বি হোল স্কোয়ারের এটা সূত্র হয় আর কি বীজগণিতে। যদি সূত্র মুখস্থ না থাকে তো বীজগণিত সূত্রগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আরেকটা হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাও হয়, ঠিক আছে। তো আমরা 36কে এ ধরেছি আর 29কে বি ধরেছি, তো এ মাইনাস বি মানে 36 মাইনাস 29, তাই তো। 36 মাইনাস 29 স্কোয়ার, তো 36 থেকে 29 বাদ দিলে 7, 7-এর স্কোয়ার সমান হচ্ছে 49, তাই তো। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এটা প্রত্যেকটার উপরে কী আছে? রুট আছে। তো আমি রুটটা দিইনি, এখানে যদি আমরা সবটাতে রুট দিয়ে দিই এইভাবে, তাহলে 49 এখানে রুট চলে আসবে, তাই তো। এবার 49-এর উপরে রুট মানে এর বর্গমূল বের করতে হবে, আর 49-এর বর্গমূল হচ্ছে 7। ওকে, একটি রম্বসের পরিসীমা 68 সেমি, এর একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেমি, রম্বসটির দুটি কর্ণের সমষ্টি কত? আচ্ছা, একটু ভালোভাবে দেখবে এটা। রম্বস মানে হচ্ছে বর্গক্ষেত্রকে আমরা যদি ব্যাঁকা করে রেখে দিই তাহলে এটাই হয়ে যাবে রম্বস, ঠিক আছে। 4টা বাহু সমান থাকবে কিন্তু একটু ব্যাঁকা করে রাখবো। আর পরিসীমা মানে কি? বর্গক্ষেত্রের পরিসীমা বললাম 4টা বাহুর যোগফল, ঠিক আছে। তার মানে 4টা বাহু মিলিয়ে হচ্ছে 68, তো প্রত্যেকটা বাহু অবশ্যই হবে 17 করে। 68কে 4 দিয়ে ভাগ করে দাও, প্রত্যেকটা বাহু কী হবে? 17 করে। বাহুগুলো আমরা 17 পেলাম। এবারে দেখো, একটি কর্ণের দৈর্ঘ্য 16, আমি ধরে নিলাম এটা হচ্ছে 16, ঠিক আছে। আর এদিকে একটা কর্ণ আছে, তো একটা যে বলেছে 16, তো আমি যদি এই 16 সেন্টিমিটার যেটা কর্ণ রয়েছে এটাকে আমরা যদি ভাগ করে লিখি 8 8 করে লিখি, মানে এইটুকু 8 আর এইটুকু 8, ঠিক আছে। 16কে দুটো ভাগ করে দিলাম। এবার একটা জিনিস দেখতে পাচ্ছ, দেখো দুটো কর্ণ কিন্তু সবসময় 90 ডিগ্রিতে ছেদ করবে, যে কোনো দুটো এইভাবে আমরা যদি সরলরেখা ছেদ করি তো এটা কোণটা কী হবে? 90 ডিগ্রি, তাই তো। এবার এখানে তাহলে এটা 90 ডিগ্রি, তার মানে এটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, দেখো। তার মানে আমি এইভাবে যদি এটাকে বসাই তাহলে এইটুকু ভূমি মানে 8 হচ্ছে এই যে নিচে এখানে যেটা লিখেছি, আর এটা হচ্ছে অতিভুজ মানে 17, যেহেতু এটা 90 ডিগ্রি, এই যে এই কোণটা এখানে চলে এসছে, ঠিক আছে। তাহলে আমাদের এটা বের করতে হবে, মানে লম্বটা বের করতে হবে। আর পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে লম্ব স্কোয়ার সমান কী হবে? লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মানে 17 স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। যেহেতু অতিভুজ স্কোয়ার সমান যদি প্লাস দিয়ে হয় লম্ব প্লাস ভূমি, তাই তো, তাহলে এখানে লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এগুলো অবশ্য বেসিক জিনিস, তোমরা অবশ্যই জানো। তো এখানে দেখো লম্ব স্কোয়ার সমান আবার যদি বের করে দিই 17 স্কোয়ার হচ্ছে 289,
আর 8-এর স্কোয়ার হচ্ছে 64, বিয়োগ করলে কত হবে? 9 থেকে 4 বাদ 5, 8 থেকে 6 বাদ 2, 225। তার মানে লম্ব স্কোয়ার সমান যদি 225 হয় তাহলে লম্ব কি 225-এর বর্গমূল মানে 15। তাহলে লম্বটা আমরা পেয়ে গেলাম 15। তার মানে দেখো এখানে এই জিনিসটা দেখো, এই রম্বসের আমরা এইভাবে এইটুকু যে পেলাম, এটা 17, এটা 8, আর এটা পেয়ে গেলাম 15। আচ্ছা, এই যে এইটুকুর মান, একটু কালারটা যদি চেঞ্জ করা যায়, দেখো এই যে এইটুকুর মান আমি পেলাম 15, ঠিক আছে। তাহলে এইটুকুর যদি মান 15 হয় তাহলে এই বাকি এইটুকুর মানও 15 হবে, তার মানে টোটালটা হয়ে যাবে কত? 30। তার মানে এটা কর্ণ হয়ে গেল 30, আর এটা কর্ণ তো বলেছিল 8 8 16 আমরা যেটা করেছিলাম। তাহলে দুটো কর্ণর যোগফল চেয়েছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 30 আর 16 যোগ করলে হবে 46। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি, একদম বেসিকভাবে করলাম, একটু ভালোভাবে কয়েকটা প্র্যাকটিস করলে মুখে মুখেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো একটি রম্বসের সমচতুর্ভুজ পরিসীমা 68 সেমি, এর একটি কর্ণের দৈর্ঘ্য 30 সেমি, দুটি কর্ণের অনুপাত কত? একদম সেম অঙ্ক, ওখানে যোগফল চেয়েছিল, এখানে অনুপাত চাইছে। তাহলে আবার একটা আমি রম্বস আঁকবো। রম্বস আঁকার পরে 68 বলেছে পরিসীমা, মানে প্রত্যেকটা বাহু অবশ্যই 17 করে হয়ে যাবে, 17। এবারে এখানে দেখো একটি কর্ণের দৈর্ঘ্য 30, তো আমি যে কোনো একটা কর্ণের, এটা কর্ণ বা এটা কর্ণ যা হোক নিয়ে নিই একটা, এটা নিয়ে আমি নিয়ে নিলাম 30। এবার এদিকে একটা কর্ণ যদি করি তাহলে এটা হয়ে যাবে কত? 15, এটাও 15, তো এটা 15 আর এদিকে এটা বাহু হচ্ছে 17, তার মানে আমাকে এটা বের করতে হবে, তাই তো? তাহলে এটাও একই রকমভাবে যেটা করলাম, লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার সমান যদি করি তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হয়ে যাবে একই 17। তাহলে আমরা 17 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার বের করব, তাহলে 289 মাইনাস 225, তাহলে কত হবে? 289, 9 থেকে 5 বার 4, 8 থেকে 2 বার 6, তাহলে এটা হয়ে যাবে, আচ্ছা এটা ভূমি স্কোয়ার সমান আসছে, তাই তো? ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার, তার মানে ভূমি মানে তাহলে কত হয়ে যাবে? 64 বর্গমূল অর্থাৎ 8। একই রকম মাপগুলো কিন্তু একই রকম আসছে আগের অঙ্কটার মধ্যে, ঠিক আছে। আগে 16 দেওয়া ছিল, আমাদের 30 বের করতে হলো, এখন 30 দেওয়া আছে, আমাদের 16 বের করতে হচ্ছে, তাই তো? তাহলে 8, তার মানে এটা হয়ে গেল 8, তাহলে এটাও 8, তাহলে এটা পুরো কর্ণ হয়ে যাবে 16, আর এটা আগে থেকে আছে 30, তো এর অনুপাত চেয়েছে 30 অনুপাত 16, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 15 দিয়ে 30, 8 দিয়ে 16, অর্থাৎ 15 8 হচ্ছে অনুপাত, অপশন বি। ওকে, আচ্ছা এরপরে দেখো এখানে 5-এর পাওয়ার 7 দেওয়া রয়েছে, কালারটা চেঞ্জই করে দিই, 5-এর পাওয়ার 7, 11-এর পাওয়ার 3, 5-এর পাওয়ার 5, 11-এর পাওয়ার 6, এর গসাগু বের করতে বলেছে। তো যখন লসাগু যদি বের করতে বলে তো বেশি মাপগুলো নিব, আর গসাগু বললে কমগুলো নিব। কম বলতে 5-এর পাওয়ার এখানে 7 রয়েছে, এখানে 5 রয়েছে, তো আমরা 5-এর পাওয়ার 5টা নেব, মানে কমটা নেব গসাগুয়ের জন্য। লসাগু বলতে তো বেশিটা নিতাম, ঠিক আছে। আর গুণিত 11-এর পাওয়ার এখানে 3 আর এখানে 6, তাহলে আমরা কমটা নিব, মানে 11-এর পাওয়ার 3 নেব, এটাই গসাগু, অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো তারপরে 10 নম্বর অঙ্ক দেখো। দুটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু হচ্ছে 84, তো এই সংখ্যার আমাদের গসাগু কত হতে পারে? তো দেখো লসাগুটা সবসময় গসাগুর গুণিতক হবে, অর্থাৎ লসাগুকে গসাগু দিয়ে গুণ করা যাবে। তো এখানে দেখো 84কে কোনটা সংখ্যা দিয়ে গুণ করা যাচ্ছে? 18 দিয়ে গুণ করা যাবে না 84, 30 আর 16 দিয়েও যাবে না, তার মানে অপশন বি হচ্ছে অ্যান্সার, 21 দিয়ে যাবে, 4 21-এ 84 হয়। তারপরে 11 নম্বর দেখো, আর একটি কাজ 32 দিনে করে, আর 32 দিনে করে, এস একা ওই কাজ 40 দিনে করে, তো মোট কাজ কত? মোট কাজ তাহলে 32 আর 40-এর লসাগু কত হবে? 160 হবে, 160ই তো হয় না, একবার দেখে নিই। 32 আর 40, 8 দিয়ে দিলে 5, 4, 5, 4 5 20, 8 20-তে 160, হ্যাঁ লসাগু 160, তার মানে লসাগু মানে হচ্ছে মোট কাজ 160। এদের ক্ষমতা বের করতে হবে, 160কে 32 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে?
5, তাই তো 5 × 10 3 × 10, হ্যাঁ, আর এটা 40 দিয়ে ভাগ করলে 4, তার মানে আর এর ক্ষমতা হচ্ছে 5 আর এস এর ক্ষমতা হচ্ছে 4। এবার বলছে তারা একসাথে 8 দিন কাজ করে। তো ওদের ক্ষমতা 5 আর 4, মানে একসাথে ক্ষমতা কত হবে 9, মানে ওরা একদিনে 9টা কাজ করতে পারবে। তো টোটাল ওরা 8 দিন কাজ করেছে। একদিনে যদি 9টা কাজ করে তো 8 দিনে কথা করবে 8 9 72টা কাজ করবে। তো এখানে বলছে মোট কাজের কত অংশ সম্পন্ন হয়েছে। তো মোট কাজ হচ্ছে 160, 160-এর মধ্যে 72টা কাজ হয়েছে, তাই তো। তো এই ভগ্নাংশটা এইভাবে হবে, 160-এর মধ্যে 72 হয়েছে। তাহলে এটাকে আমি যদি ছোট লঘিষ্ঠ করে নিই, তাহলে এটা কত দিয়ে যাবে, 8 দিয়ে কাটলে হবে 8 9 72, 8 2 16 আর 0, 9 20 হবে অ্যান্সার, অপশন সি। ওকে, তারপরে এখানে দেখো 18 জন ব্যক্তি একটি কাজ 45 দিনে করতে পারেন। যদি তাদের সাথে আরও 12 জন ব্যক্তি যোগ দেন তবে এখন কত সময় কাজটি সম্পন্ন হবে বা কত দিনে সম্পন্ন হবে। দেখো 18 জন করছিল কত 45 দিনে, এখন আরও 12 জন যুক্ত হয়েছে। এখানে কিন্তু 12 বসাবো না, আগে 18 জন ছিল, ওরা তো থাকবেই, সঙ্গে আরও 12 জন যুক্ত হবে, তার মানে টোটাল 18 আর 12 30 জন হয়ে যাবে। তো এই 30 জন কত দিনে করবে। তো দেখো 18 জন করছিল তো 45 দিন লাগছিল, তো 30 জন যখন করবে তখন কম দিন লাগবে, যেহেতু লোক বেশি হয়ে গেছে তো দিনটা অবশ্যই কম হবে, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তাহলে যখন কম দিন লাগবে তো আমরা এখানকার মধ্যে কমটাকে উপরে রাখবো, মানে 18কে উপরে রাখবো, নিচে 30 রাখবো। এটা আমরা ছোটোতে পড়েছি ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক, তো ওটা যদি মনে না থাকে তো এইভাবে করতে পারো, কম দিন লাগলে কমটা উপরে, আর যদি বেশি লাগতো তো বেশিটা উপরে হতো। ঠিক আছে, চলো 15 দিয়ে 3, 15 দিয়ে 2, 2 দিয়ে কাটলে এটা হবে 9, তার মানে 3 9 27, অপশন বি হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে দেখো এক ব্যক্তি প্রথম 6 ঘন্টা 40 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে, পরবর্তী 4 ঘন্টা তিনি 15 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা করে, সম্পূর্ণ যাত্রাপথের জন্য তার গড় গতিবেগ কত। আচ্ছা দেখো, প্রথম 6 ঘন্টা গতি ছিল 40, তার মানে ঘন্টাতে ওই 40 কিমি গতিতে যদি যায় তো 6 ঘন্টাতে কত যাবে, 4 6 24, অর্থাৎ 240 কিমি টোটাল যাবে 6 ঘন্টায়। তারপরে 4 ঘন্টা চালিয়েছে 15 স্পিডে, ঠিক আছে। তো 1 ঘন্টাতে যদি 15 কিলোমিটার যায়, 4 ঘন্টা যাবে 60 কিলোমিটার। তো টোটাল কত কিলোমিটার গিয়েছে, 300 কিলোমিটার টোটাল গিয়েছে, ঠিক আছে। এবারে 300 কিলোমিটার যেতে টোটাল টাইম কত লেগেছে, 4 ঘন্টা আর 6 ঘন্টা 10 ঘন্টা। তো 300 কিলোমিটার যেতে যদি 10 ঘন্টা টাইম লাগে তো 1 কিলোমিটার যেতে কত, এটা আমাদের বের করতে হবে। ওটাই হয়ে গেল দুটো মিলিয়ে গড়, তাই তো। তো 1 কিলোমিটার যেতে 30, 300কে 10 দিয়ে ভাগ করলে 30, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, একটি ট্রেন একটি দাঁড়িয়ে থাকা খুঁটিকে 20 সেকেন্ডে এবং একটি 400 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 40 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ মিটার/সেকেন্ডে কত। আচ্ছা, এখানে বলছে একটি ট্রেন একটি দাঁড়িয়ে থাকা খুঁটিকে 20 সেকেন্ড এবং একটি 400 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 40 সেকেন্ডে অতিক্রম করে। দেখো খুঁটি যখন পার হচ্ছে তখন ট্রেন কিন্তু নিজের দৈর্ঘ্যটা পার হচ্ছে, ঠিক আছে। তার মানে 20 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্যটা পার হচ্ছে, আর 40 সেকেন্ডে আচ্ছা প্ল্যাটফর্ম যখন পার হয় ট্রেন তখন কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য যায়। যেমন দেখো নিজের দৈর্ঘ্য যাচ্ছে যখন খুঁটি পার করছে, আর যখন প্ল্যাটফর্ম পার করছে তখন নিজের দৈর্ঘ্য অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো নিজের দৈর্ঘ্য যদি 20 হয় তো, আর এখানে নিজের দৈর্ঘ্য 20 সেকেন্ডে যাচ্ছে, তো আর নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এটা 40 সেকেন্ডে যাচ্ছে। একটু ভালোভাবে দেখবে, নিজের দৈর্ঘ্য 20 আর নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 40, তার মানে শুধু যদি প্ল্যাটফর্ম বলি তাহলে এটা 40 থেকে 20 বাদ দিলে 20। এতটা করারও দরকার নেই, এই 400কে এই 20 দিয়ে ভাগ করলে কিন্তু উত্তর চলে আসবে, ঠিক আছে। কিন্তু আমি শুধু বোঝাচ্ছি কারণ এই 400টা এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত, হঠাৎ করে বুঝতে পারবে না। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, শুধুমাত্র প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনটি 20 সেকেন্ডে যাচ্ছে। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 20 সেকেন্ডে যাচ্ছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত 400, তো 400 মিটার যাচ্ছে ও 20 সেকেন্ডে। তাহলে এটাকে আমরা যদি ভাগ করি দিই তাহলে 1 মিটার যাচ্ছে ও, সরি 1 সেকেন্ড যাচ্ছে 20 মিটার, তাই তো। 400 মিটার যেতে যদি 20 সেকেন্ড লাগে
তাহলে 1 মিটার যেতে 1 সেকেন্ডে যাবে 20 মিটার, ঠিক আছে। তাহলে ওর গতিবেগ হচ্ছে অপশন বি, মানে মিটার পার সেকেন্ডে 20 মিটার, ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড। আরেকবার একটু বলি, এটা হেজে যাচ্ছে। দেখো 400 মিটার যেতে সময় লাগলো 20 সেকেন্ড। আমাদের মিটার পার সেকেন্ডের গতিবেগ চেয়েছে, অর্থাৎ 20 সেকেন্ডে যদি 400 মিটার যায় তাহলে 1 সেকেন্ডে কত, অর্থাৎ 1 সেকেন্ডে মানে 400 গুণিত 1/20, অর্থাৎ 20কে 20 দিয়ে ভাগ করলে 20, ঠিক আছে, অর্থাৎ 1 সেকেন্ডে 20 মিটার যাবে। তার মানে তার গতিবেগ হচ্ছে 20 সেকেন্ড পার মিটার, 20 মিটার পার সেকেন্ড। তো অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপরে দেখো অনুপাত সমানুপাতের অঙ্ক রয়েছে। এটাকে আমরা এইভাবে, আচ্ছা একটু করে নিয়ে উপরে করে দিই। তো এইভাবে আমরা এটাকে টুকে নিব হবে, ঠিক আছে, উপর নিচে করে। অনুপাত মানেই ভাগ, তো আমরা উপর নিচে করে এটা লিখতে পারবো। 5 আর 2, এখান থেকে এক্স ওয়াইয়ের মান বেরিয়ে যাবে। তো এদিকে 4 2 8 4 5 20, তো এটা কোনাকুনি গুণ করে নাও। তো আগে এটাই গুণ করে নিই, 4 5 20x বিয়োগ 3 5 15y, যেটা আগে গুণ করতে পারো। আমি এটা কেন করলাম বলো তো, এটা 4 2 8x আসছে আর এটা হচ্ছে 20x, তো 20xটাই বাম দিকে রাখি, ক্যালকুলেশন করতে বেশি সুবিধা হবে, ঠিক আছে। আর এটা যদি গুণ করি তো 2 দিয়ে 4 2 8x প্লাস 3 দিয়ে 6y, ঠিক আছে। এবার এক্সগুলোকে একদিকে করে নাও, 20x বিয়োগ 8x 6y, আর এটা যেহেতু 15yটা এখানে বিয়োগ হয়ে আছে, এবারে এসে যোগ হয়ে যাবে 15y। তাহলে 20 থেকে 8 যদি বাদ দিই তাহলে 12x সমান হচ্ছে 6 আর 15 হচ্ছে 21y, তাই তো। এবারে দেখো এক্স বাই ওয়াই, আমি উপরের দিকে লিখছি, এক্স বাই ওয়াই যদি এভাবে লিখি তাহলে এক্সের সঙ্গে যেটা গুণ হয়ে আছে ওটা এদিকে কোনাকুনি বসবে, ঠিক আছে। এক্সের সঙ্গে গুণ কে হয়েছে 12, তার মানে কোনাকুনি 12 বসবে, আর ওয়াইয়ের সঙ্গে 21। এটা কেন বলো তো, আবার এটা যদি কোনাকুনি গুণ করো তো এটাই চলে আসবে ঘুরে, দেখো 12কে এক্স দিয়ে গুণ করো 12x, 21কে ওয়াই দিয়ে গুণ করো 21y, ঠিক আছে। ওই কারণে এইভাবে আমরা বসাই। এবার এটা অনুপাত চলে আসবে, এটা করে দাও, 3 দিয়ে কাটলে 7, এটা 3 দিয়ে কাটলে 4, তার মানে অনুপাত কী হবে, এক্স বাই ওয়াই সমান 7:4, অপশান এ, ঠিক আছে। এটা যখন বসিয়ে দিলাম তখন এটা অনুপাত, বললাম না অনুপাত সমান ভাগ, তো এক্স বাই ওয়াইকে আমরা এইভাবেও লিখতে পারি, x/y, আর এটা 7:4, তো অপশান এ হচ্ছে অ্যান্সার। 4:7 কোনো মতেই হবে না, ঠিক আছে, 7:4। তারপরে 4টি সংখ্যায় 1 3 5 4 অনুপাতে রয়েছে, সংখ্যাগুলির যোগফল 52, সবচেয়ে বড় এবং ছোট সংখ্যার মধ্যে পার্থক্য কত। আচ্ছা, যোগফল 52, তো আগে অনুপাতটি যোগ করে নাও, 4 5 9 3 12 1 13, 13 সমান হচ্ছে 52। আর কি চেয়েছে, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার মধ্যে পার্থক্য। তো বড় সংখ্যা ছোট সংখ্যা বের করার দরকার নেই, বড় অনুপাত আর ছোট অনুপাতের পার্থক্য দেখে নাও, 5 আর 1, তাই তো। তো 5 আর 1-এর পার্থক্য হচ্ছে 4, তো 13 সমান যদি 52 হয় তো 4 সমান কত। তো এটা কত গুণ হয়েছে, 13কে 4 দিয়ে গুণ করলে 52 হয়, তো 4কে 4 দিয়ে গুণ করে তার মানে 16 হবে অ্যান্সার, অপশান বি, ঠিক আছে। এবার এটা ডাইরেক্ট করে নিলাম, এটা যদি আমরা ঐকিক নিয়মে করতে যাই তো এখানে জিজ্ঞাসা চিহ্ন বসাবো, তারপরে 52 গুণিত, এটা উল্টে যাবে 4/13, 4 4 16, অপশান বি, তাই তো। একটি বস্তুর ধার্য মূল্য তার ক্রয় মূল্যের 120%, বস্তুটির বিক্রয় মূল্য ধার্য মূল্যের 90%, লাভের শতকরা হার কত। দেখো বস্তুটি যদি 100 টাকায় কিনে তাহলে ও ধার্য মূল্য রেখেছে, মানে প্যাকেটে দামটা রেখেছে 120 টাকা, ঠিক আছে। 100 টাকায় কিনলো, 120 টাকা দাম লিখে রাখলো, কিন্তু ওই 120 টাকায় বিক্রি করছে না, ও 100 টাকায় কিনেছে, ও এটা জানে, কাস্টমারকেও বলছে যে এটা 120 টাকা দাম, তো এটা আমি তোমাকে ছাড় দিব, তো ছাড় দিয়ে আমি 10% ছাড় দেবো, অর্থাৎ 90%তে বিক্রি করবো। তো 120 টাকাতে যদি 10% ছাড় দেয় তো 120 কত, মানে 10% হচ্ছে 12 টাকা, তার মানে ওকে 12 টাকা ছাড় দেবে, 12 টাকা ছাড় দিয়ে বিক্রি করে দিল 108 টাকায়, কিন্তু কিনেছিল কত 100 টাকায়, বিক্রি করলো কত ছাড় টাড় দিয়েও, কাস্টমারকে খুশি করে সে বিক্রি করলো 108 টাকায়, তার মানে এখনও ওর 8% লাভ আছে, 108 মানে 8% লাভ আছে এখনও, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন ক্ষেত্রে বিক্রয় মূল্য সবচেয়ে বেশি হবে, বিক্রয় মূল্য বেশি কোনটাতে, দেখো ধার্য মূল্য 9000 রয়েছে, 40% ছাড় দিচ্ছে, তো
আমি পার্সেন্টেজে বিয়োগ করতে পারি বা 40% বের করে ওটা বিয়োগ করতে পারি, ঠিক আছে। তো 40% ছাড় দেওয়া মানে 60% বিক্রি করা। তো 9,000-এর 60% কত? 6×9 = 54, তাই তো 540 টাকা। মানে 9,000 টাকার জিনিস 540 না 5,400 বিক্রি করছে, ঠিক আছে। আর 8,000 টাকার জিনিস এটা 50% ছাড়, মানে 50% বিক্রি করছে, অর্থাৎ 4,000-এ বিক্রি করছে। আর এটা 5×25, তো মানে 25% ছাড় দিচ্ছে, 75% বিক্রি করছে। তো 5×75 কত? 75 দিয়ে 150, 4×75 300, 325। পাশে 0 হবে, ওগুলো বাদ দাও। আর এখানে 4,000-এর 10% মানে 90% তাহলে হবে 4×9 = 36। তো এখানে আমাদের যেটা বলেছে যে সবথেকে বেশি কোনটা হচ্ছে, তো এটাই বেশি, 1 নম্বরটা অপশানই হবে অ্যান্সার, ঠিক আছে। নিচের কোন ক্ষেত্রে ধার্য মূল্য 5,000 টাকা হবে? একটু এটা আলাদা, আগে ধার্য মূল্যই ছিল, তো ডাইরেক্ট বের করে নিচ্ছে না। এখানে জিনিসটা বুঝবে, দেখো যে ধার্য মূল্য 5,000 টাকা হবে কোনটির ক্ষেত্রে। মানে আমি যদি উল্টো দিকে যেতে হবে আর কি, আমি একবার বুঝিয়ে দিই যে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তো 10% ছাড় দিচ্ছে, মানে 90 টাকায় বিক্রি করছে, ঠিক আছে। 90 টাকায় বিক্রি করছে, তো 90 টাকায় বিক্রি করছে, কিন্তু এখানে বলছে না আমি 4800 টাকায় বিক্রি করছি, ঠিক আছে। তো 90 সমান যদি 4800 হয়, তাহলে 100 সমান কত আমাদের, অর্থাৎ ধার্য মূল্যটা বের করতে হবে। কিন্তু এখানে বলছে কোনটাকে ক্যালকুলেশন করলে এই ধার্য মূল্য মানে 100-র মানটা 5,000 হয়ে যাবে, ঠিক আছে, এটা আমাদের বলছে। তো দেখো আমি যদি 90-এর মান যখন 4800 ধরছি, তখন এটা কিন্তু 5,000 হচ্ছে না, তাই তো। আমি 90-এর মান যদি 4,000 ধরি, তাহলে এটা কত হবে? ও 4,000 হবে না, এখানে 90-এর মান, এটা 80-র মান 4,000, কারণ এখানে 20% দিচ্ছে, তাই তো। তার মানে 100 টাকা ধার্য মূল্য, তো 20% ছাড় দিয়ে 80 টাকায় বিক্রি করছে। তো 80 সমান যদি 4,000 হয়, তো 100 সমান কত? এটা কি 5,000 হবে? 5×50 দিয়ে কাটছে, তার মানে 50-কে 100 দিয়ে গুণ করলে 5,000 হয়ে যাবে, তাই তো। 80-র মান যদি 400 হয়, 4,000 হয়, মানে এটা 50 গুণ, 80-কে 50 দিয়ে গুণ করলে 4,000 হচ্ছে, তো 100-কে 50 দিয়ে গুণ করলে 5,000 হবে। তার মানে এটা ঠিক, অপশান বিটা, ঠিক আছে, অপশান বি অ্যান্সার। তারপরে লাস্ট অঙ্ক এই শিফটের, যদি x+3 = 40 হয়, আচ্ছা অনুপাত সমানুপাত আছে, তো আমরা এটা এখন দেখছি না, এটুকু বের করছি। আমি এটাকে এ ধরে নিচ্ছি, এটা এ, ঠিক আছে। তার মানে a/40 = 12/20, এখান থেকে এ এর মানটা বের করে নাও। তো 20 কোনাকুনি যদি গুণ করি, তো 20 40-কে কোনাকুনি গুণ করো, 40 × 12 লিখে দাও। এবার এ সমান তাহলে কত হবে? এ সমান হবে 40 × 12/20, কাটলে 2, তার মানে এ সমান হয়ে গেল তাহলে 12 দিয়ে 24। কিন্তু এখানে এ সমান আছে x+3, তার মানে এক্সের মানটা আমাদের চেয়েছে, তো এটা 24 কীভাবে? 21-এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলেই 24 হবে। এটা পুরো মান তো 24 হয়েছে, তার মানে এক্সের মান অবশ্যই 21 হবে। 21 + 3 = 24। ওকে, তো অ্যান্সার হচ্ছে অপশান বি। ওকে, থ্যাংক ইউ।